মানে খুব ইন্টারেস্টিং আমার চাকরি জীবনটা, এত ধরনের চাকরি করেছি। একটা সময় শুধু ছাত্র ছিল, আপনারা জানেন বিজ্ঞান কলেজে কিন্তু মেয়ে নাই, সব ছেলে। তো এরকম কো এডুকেশন মহিলা কলেজ, শুধু ছেলের কলেজ, তারপরে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, তারপরে টিচারদের ট্রেনিং কলেজ, মানে সব ধরনের চাকরি আমি করে ফেলেছি অলরেডি। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশে আজকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আপনারা জানেন এক্সপ্লোর বাংলাদেশ থেকে আমরা সবসময় চেষ্টা করি সমাজের সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের সংগ্রামের কাহিনী তুলে ধরার জন্য। তাছাড়াও আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অসহায় দুস্থ মানুষদের কথাও বলে থাকি। তবে আজকে আমরা যার কথা বলবো তিনি একজন সমাজের সুপ্রতিষ্ঠিত একজন নারী এবং একজন আদর্শ শিক্ষক। আমরা কথা বলবো আজকে ফেরদৌসী পারভিন আপার সাথে, যিনি একাধারে শিক্ষক, বাংলাদেশ বেতারের একজন সংবাদ উপস্থাপক এবং একজন আদর্শ মা। চলুন আমরা আজকে কথা বলি ফেরদৌসী পারভিন আপার সাথে। কেমন আছেন আপা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। শুরুতেই আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনার শৈশব এবং বেড়ে ওঠা কোথায়? আমার শৈশব, আমার বাড়ি নওগাঁতে। এটি তখন রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল, এখন নওগাঁ আলাদা জেলা। সেখানে আমার জন্ম এবং প্রায় 6-7 বছর পর্যন্ত আমি সেখানেই ছিলাম। তারপর আমার বাবা সরকারি চাকরিজনিত কারণে দিনাজপুর চলে যান, আমরা দিনাজপুর চলে যাই। আপনার বাবা কি কাজ মানে আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন এডুকেশন ডিপার্টমেন্টে। আর আপনার মা ছিলেন প্রাইমারি স্কুলের হেড টিচার। আচ্ছা। আমার দাদাও ছিলেন শিক্ষক। আচ্ছা, আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোথায়? আচ্ছা, আমার স্কুল তো বিভিন্ন জায়গায় হয়েছে। কলেজ ইন্টারমিডিয়েটটা ইয়েতে হয়েছে নওগাঁ ডিগ্রি কলেজ থেকে। তারপর পরবর্তীতে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি বাংলায় পাশ করি। অনার্স মাস্টার্স করেছি। এটা আমি বেরিয়েছি, আমাদের তো ইয়ে ছিল 86 এর শেষের দিকে বেরিয়েছে, আসলে 84 এ বেরোনোর কথা, সেখানে 86 এ বেরিয়েছে। 86 বললাম। চাকরি আমার সিরাজগঞ্জ। আপনি শিক্ষা ক্যাডারে জয়েন করেন? জি, শিক্ষা ক্যাডারে আমি সিরাজগঞ্জে ওখানে কাজীপুর একটি কলেজে জয়েন করি। ওখান থেকে আমি বগুড়া সরকারি মহিলা কলেজে আসি। সরকারি মহিলা কলেজ থেকে আমার ঢাকা আসি। এরপর ঢাকাতে আমি আসলে আমার চাকরি জীবনে অনেক ধরনের কাজ করেছি। তখন আমি ঢাকাতে যখন আসি তখন আমি এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, যেটা সংস্থাপন মন্ত্রণালয় বলে, ওটার আন্ডারে একটা গবেষণামূলক কাজ করা হতো। গেজেটিয়ার, ডিস্ট্রিক্ট গেজেটিয়ারের নাম হয়তো আপনারা শুনেছেন। এটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল। বিভিন্ন জেলার তথ্যবহুল একটি সংকলন, একটা বই আর কি, গবেষণাপত্র, মোটা একটা বই, থিসিসের মতো। তো সেটাকেই আপডেট করা হচ্ছিল, সেখানে আমি কাজ করি প্রায় 1.5 বছরের বেশি। আমার 5টা পাবলিকেশন আছে, মানে আমরা একটু চ্যাপ্টার, দুটো করে চ্যাপ্টার করতাম। আমরা 5-6 জন গবেষণা কর্মকর্তার কাজ করি, তখন আমি প্রভাষক। তারপরে সেখান থেকে বদলি হয়ে আমি ইয়েতে যাই, সিলেটে। সিলেট শহরে সরকারি মহিলা কলেজে আমি প্রথম ওখানে যাই, ওখানে জয়েন করি। এরপরে আবার বদলি হয়ে আমি সরকারি কলেজেও ছিলাম কিছুদিন, আবার সরকারি মহিলা কলেজে আসি। তো এই সময় আমার হাজব্যান্ড সিলেটে ছিলেন, পুলিশ সুপার ছিলেন। সেই তার বদলিজনিত কারণেই আসলে আমাকে অনেক বদলি হতে হয়েছে। তো সিলেট থেকে উনি আবার চলে গেলেন। ভাইয়ের নামটা কি? ওনার নাম হচ্ছে এবিএম বজলুর রহমান। উনি অতিরিক্ত আইজিপি ছিলেন। উনি কত সালে রিটায়ার করেন? উনি 12তে রিটায়ার করেছেন। 2012 সালে। জি। তো উনি ডিএমপির কমিশনার ছিলেন। আচ্ছা। তো এরপর আমি সিলেট থেকে আবার ঢাকা চলে আসি। তো আমার হাজব্যান্ড ইংল্যান্ডে চলে গেলেন ট্রেনিংয়ে, তারপরে ওখান থেকে আমিও গিয়েছিলাম। পরবর্তীতে ঢাকা আসি। ঢাকা এসে বেশ কিছুদিন ছুটিতে থাকতে হয়, পোস্টিং হয় না। তারপরে আমি সরকারি বিজ্ঞান কলেজে কাজ করি। তারপর হচ্ছে ওইখানে বেশ অনেক দিনই ছিলাম। ওখান থেকে প্রমোশন হয়ে আমাকে টিচার্স ট্রেনিং কলেজে পোস্টিং দেওয়া হয়, কিন্তু ওখানে এসে জয়েন করতে না পেরে আমাকে ওয়েটিংয়ে থাকতে হয়। তারপর আমাকে যশোর সরকারি মহিলা কলেজে পোস্টিং দেওয়া হয়। যশোর চলে যাই আমি। যশোর সরকারি মহিলা কলেজে আমি খুব অল্প সময় ছিলাম, মাস 2। তারপর আমি উপবৃত্তির প্রজেক্টে চলে আসি ঢাকায়, নোরাডির একটি প্রজেক্ট। ওখানে প্রজেক্টে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আসি। তো ওখানে কাজ করার সময়ই আমি আবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে চেষ্টা করি আসার জন্য, কারণ অফিস আমার ভালো লাগছিল না, টিচিংটাই ভালো লাগে। এই জন্য অফিসটা ভালো লাগছে। 10টা থেকে 5টা, সন্ধ্যায় 8টা পর্যন্ত বন্দির চেয়েও সবচেয়ে বড় মনে হতো যে
পাতা কখন গজায়, পাতা কখন ঝরে, কিছুই দেখতে পেতাম না। আর কলেজের লম্বা বারান্দাগুলো খুব মিস করতাম, ক্লাসরুম খুব মিস করতাম, ছাত্রদের নতুন প্রত্যেক বছর নতুন নতুন মুখগুলোকে খুব মিস করতাম। তারপর তখন আমি করলাম, আসলাম, ওখানে ট্রান্সফার আমাকে করা হলো। তো টিচার্স ট্রেনিং কলেজে আমি অনেক দিন ছিলাম, ওখানেই আমি অ্যাসোসিয়েট প্রফেসর হই, প্রফেসরও হই। আচ্ছা। তারপর ওখান থেকে আমাকে বদলি করা হয় টঙ্গী সরকারি কলেজে। আচ্ছা। টঙ্গী সরকারি কলেজে আমি বাংলা ডিপার্টমেন্টে হেড ছিলাম। তারপরে ওখান থেকে করা হয় ভাইভা, প্রিন্সিপালের জন্য কল করা হয় ভাইভার জন্য। আমি ওখানে ভাইভা দিয়ে তারপর ভাইভাতে পরে আমি দেখি যে আমি ভাইভাটা দিয়ে সিঙ্গাপুর চলে গিয়েছিলাম। আমার একটি মাত্র মেয়ে, সে তখন সিঙ্গাপুরে থাকতো, তো আমি সিঙ্গাপুরে চলে গেলাম। পরে দেখি যে রেজাল্ট দিয়েছে, সে আমাকে অধ্যক্ষ হিসেবে পদায়নের জন্য ওয়েটিংয়ে রাখা হয়েছে। তার পরবর্তীতে 2 মাসের মাথায় আর কি জানুয়ারিতে 2015 জানুয়ারিতে আমাকে পোস্টিং দেওয়া হয় গাজীপুর সরকারি মহিলা কলেজে। তো সেখানে আমি 20 সাল পর্যন্ত ছিলাম। 20 সাল পর্যন্ত। তো এর মাঝখানে আমি যখন সিলেটে যাই, তখন সিলেটে যাওয়ার পর আপনি বলেছেন একটি কথা যে আমি সংবাদ উপস্থাপক বা সংবাদ পাঠক। আমি সিলেট রেডিওতে তখন অডিশন দিয়ে ওখানে আমি সংবাদ পাঠ শুরু করি। তারপর ওখান থেকে যখন ঢাকা চলে আসার পর তারপর বাংলাদেশ বেতারে আবারও অডিশন দিয়ে সেখানে আমি সংবাদ পাঠ করতে থাকি। কত বছর টানা করেছি? টানা একেবারে ধরেন 18 পর্যন্ত টানা করেছি। তারপর আমার চাকরিজনিত কারণে অধ্যক্ষের দায়িত্ব অনেক বেশি, সেটা জন্য আমি করেছি, যেতে পারতাম না বলে রেগুলার থেকে আর কি ড্রপ করেছিলাম নিজেকে, এটা বলা হয়। যেটা মানে একটা এনলিস্টেড থাকে, তো রেগুলার একটা শিডিউলে থাকে, সেই শিডিউল থেকে বের হলাম দরখাস্ত দিয়ে যে আমি তো রেগুলার আসতে পারছি না, প্রতিদিন ফর্গ করতে হচ্ছে। ওনারাও খুব বিরক্ত হচ্ছিল। ও তারপরে অনিয়মিত পড়তাম। তো করোনার মধ্যে থেকে আর যাওয়া হয়নি, তখন তো কেউই যেত না, ভয়ে যাওয়া হতো না। এখন আর কেন জানি ইচ্ছেটাই চলে গেছে। আমি ফেসবুকে দেখি যে আপনার অনেক স্টুডেন্ট আপনার সাথে ছবি তুলেছে, আপনাকে নিয়ে অনেক মানে ওদের আবেগপ্রবণ পোস্টও দেখেছি, ঠিক আছে? মানে এই যে ভালোবাসার সম্পর্কটা মানে কিভাবে তৈরি হলো? সব শিক্ষকের সঙ্গে তো নিশ্চয়ই হয় না ছাত্রছাত্রীদের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক, এত ভালোবাসার একটা সম্পর্ক। এটা অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি বরাবরই, আমাকে সবাই খুব শক্ত মানুষ বলে জানে, আসলেও আমি কিছু শক্ত খুবই কিছু বিষয়ে। আবার স্টুডেন্টদের ব্যাপারে আমি ডিসিপ্লিনের ব্যাপারে যতটা শক্ত, আবার ভালোবাসার ক্ষেত্রে আবার ততটাই নরম, যার ফলে ওরা নিঃসংকোচে ওদের সমস্যার কথা আমার কাছে বলতে পারতো। এবং আমি যখন প্রিন্সিপাল ছিলাম, তখন সাধারণত প্রিন্সিপালের ঘরে ছাত্ররা ঢুকতে পারে না, শিক্ষকরাও ঢুকে না, কিন্তু আমার দরজা অবারিত ছিল। বলা ছিল যে যখন যা প্রয়োজন, যে কোনো প্রয়োজন, এরকম আছে ব্যক্তিগত সমস্যা, বাবার সমস্যা করছে, সৌদি আরব থেকে ফোন দিয়েছে, মেয়ে পালিয়ে আছে, সেই মেয়ে সে আমাকে করেছে, বা মায়ে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে এক কনস্টেবলের সঙ্গে, সে ওখান থেকে বাবা ফোন করেছে, এরকম বহু ঘটনা আছে গাজীপুরে। তারপরে ধরেন মেয়ে চলে গেছে, সে মেয়েকে 3 দিন গাজীপুরে যতগুলো উপজেলা আছে তোলপাড় করে সে মেয়েকে উদ্ধার করেছে। জিওনো সাহেব তখন ফোন করে, বা পরের দিন 12টা-1টা থেকে ফোন করে আমাকে বলে যে আপনার সঙ্গে শুধু কথা বলার জন্য ফোন করেন, যে একটা মেয়ের জন্য আপনি ওনার সঙ্গে যেহেতু কথা বলেছি, এটা 12:30টায় মেয়েটি উদ্ধার হয়েছে, এবং ভোর 5:30টায় আমি গাজীপুরে তাকে রিসিভ করেছি, আমি এই উত্তরা থেকে যাই। তো সেই কারণে এই বিষয়গুলো মেয়েরা উপলব্ধি করতো, যে মেয়েদেরকে আমি খুব ফিল করি। আমি ডিসিপ্লিনের ব্যাপারে খুবই কড়াকড়ি ছিলাম, সত্যি কথা যেটি, যে পোশাক ঠিক মতো পড়তে হবে, ক্লাসে আসতে হবে, পড়াশোনা করতে হবে, এর বাইরে যা আমার গলা জোড়ায় ধরে ছবি তুলো কোনো সময় না। একটা ঘটনা বলি, এটা অনুষ্ঠান হচ্ছিল, বসে আছি, 2টা মেয়ে হয়তো আগের থেকেই প্ল্যান করেছিল, এরকম সোফার মধ্যে আমি বসে আছি, দুইটি থেকে দৌড়ে এসে আমার 2 গালের মধ্যে চুমু দিয়ে দৌড়, মানে মুহূর্তে আমি বুঝতেও পারলাম না যে কে এই কাজটা করলো, আমি মোটামুটি হতভম্ব। মানে ভালোবাসার জায়গা থেকে, ভালোবাসার জায়গা। এবং আমার যে কত ছবি আছে লাস্ট 5 বছর, ওই 5-5.5 বছরের সময়, এটা মানে কল্পনাতীত। যে কোনো অনুষ্ঠান হলে, এখন তো মোবাইলে প্রত্যেকেরই ছবি তোলার সুযোগ আছে, কি পরিমাণ যে ছবি আছে, এক একটা মেয়ের সঙ্গে বোধহয় 10-12 বার বলছি বাবারে আর পারবো না, আমি সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাই, না ম্যাডাম আর একটা।
এই জায়গাগুলো আছে। আবার এবং আরেকটা বিষয় আছে যেটা সেটা অনেক মেয়েই বলে, আমি এটা আগে জানতাম না, যেমন আমার মেয়েরা অনেকেই প্রতিষ্ঠিত ভালো ভালো জায়গায় চাকরি করে। তো তারা এখন বলে, সেদিন একটা মেয়ে খুলনা থেকে ফোনে বলছিল, অডিটে আছে, বলে কি ম্যাডাম আপনাকে আমি সেই তখন থেকে অনুকরণ করি, আপনি আমার সামনে একটা আইডল ছিলেন। টিটিসিতে পড়তো মেয়েটা, তো ওর হাজবেন্ডও টিটিসিতে নাকি পড়তো, যে ছেলেকে বিয়ে করছে, হয়তো না দেখলে চিনবো, সে পুয়ালি ব্যাংকে কাজ করে, এরকম হাই কোর্টে একটা মেয়ে কাজ করে ওখানে। ও বলে যে ম্যাডাম আপনি যখন গাড়ি নিয়ে ঢুকতেন সেদিন থেকে আমরা মনে করতাম যে এরকম হব। তো এরকম গাজীপুর তো মহিলা কলেজের ম্যাক্সিমাম মেয়ে একটা কথা বলতো, ম্যাডাম আপনার মতো হতে চাই। তো এই একটা বিষয় বোধহয় ওদের মধ্যে কাজ করতো, জানি না কি কারণ। এটা তো হয়তো বা কোনো কিছু মিলিয়ে, সব কিছু মিলিয়ে হয়তো আমাকে, আর কলেজটাও আমি অনেক পরিবর্তন করে ফেলেছিলাম, একটা খুব গোছানো একটা বাগান বাড়ির মতো সুন্দর একটা কলেজ, সেগুলো তাদেরকে আকর্ষে। আমার কাছে মনে হয়েছিল যে মেয়েদেরকে যদি একটা ভালো পরিবেশ দিতে পারি আমি, তাহলে মেয়েরা যখন যেখানে কাজ করবে তারাও একটা ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করবে। কারণ ভালো পরিবেশে যে থাকে সে ভালো পরিবেশই দেয়, চেষ্টা করে অন্তত, সেটা সংসারই হোক, বিজনেসই হোক, বা যেখানেই হোক। তো সে কারণেই এই বিষয়গুলো বোধহয় আছে। আর মেয়েদের প্রতি আমার সত্যি সত্যি খুব একটা সফট কর্নার আছে, ছেলে মেয়ে। একটা প্রশ্ন আছে এই রিলেটেড, সেটা হচ্ছে যে আমি ফেসবুকে দেখেছি আপনার অনেক স্টুডেন্ট, বিশেষ মানে যেহেতু মহিলা কলেজ, ছাত্রীরা অনেক ভালো ভালো অবস্থানে আছে, মানে মেডিকেলে চান্স পেয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে সহ আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কিন্তু কলেজ আছে। গাজীপুরের মতো ছোট্ট একটি কলেজে আমার 5 বছরে প্রায় 65 জন মেয়ে সরকারি মেডিকেল কলেজ ডাক্তার হিসেবে, হ্যাঁ। এবং এক সপ্তাহ আগে একটা মেয়ে বললো যে নক করে, ম্যাডাম আমি তো বললো যে আমরা অনেক প্রায় 10-12 জন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি ম্যাডাম, আপনার লাস্ট ব্যাচ আমরা বললো। তো এরকম প্রত্যেক বছরই দেখা গেছে, এবং দেখা গেছে যে আমার সঙ্গে 2টা মেয়ে মিডফোর্ডে চান্স পেয়েছে। হ্যাঁ, মিডফোর্ডে, সিলেট মেডিকেলে, মানে ভালো ভালো মেডিকেলে। এটার অবশ্য কৃতিত্ব আপনার অনেকটাই যায়, যেহেতু আপনি এখানে মূল ভূমিকার দায়িত্ব পালন করেছেন, একজন প্রিন্সিপাল ছিলেন, অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। না আপনার কি মনে হয় যে আপনার ছাত্রদের সাথে কথা বলে, সরি আপনার ছাত্র যেহেতু নয় ছাত্রীদের কথাই বলি, ওদের অ্যাম্বিশন কেমন ছিল? আচ্ছা, একসময় ছিল, এই যেহেতু আমি গাজীপুর সরকারি মহিলা কলেজের কথাই বলতেছি, তো ওইখানে মেয়েরা কি চায় ওরা সুপ্রতিষ্ঠিত হইতে? আচ্ছা, এই প্রসঙ্গের আগে একটু বলি, মানে খুব ইন্টারেস্টিং আমার চাকরি জীবনটা, এত ধরনের চাকরি করেছি। একটা সময় শুধু ছাত্র ছিল, আপনারা জানেন বিজ্ঞান কলেজে কিন্তু মেয়ে নাই, সব ছেলে। তো এরকম কোএডুকেশন মহিলা কলেজ, শুধু ছেলের কলেজ, তারপরে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, তারপরে টিচারদের ট্রেনিং কলেজ, মানে সব ধরনের চাকরি আমি করে ফেলেছি অলরেডি। তো মেয়েরা প্রতিষ্ঠিত হতে চায় অধিকাংশ বলতে যারা সমাজে ওই বোধটা তাদের মধ্যে ইন্সপায়ার করা যায়, সেটা প্রতিষ্ঠান থেকেও হয় এবং পরিবার থেকেও। পরিবার খুব জরুরি, কারণ প্রতিষ্ঠানে ধরেন 6-7 ঘন্টা থাকে বা 5 ঘন্টা থাকে, সে যদি পরিবার না করে, প্রতিষ্ঠান শুধু একা কিন্তু পারবে না। তো যেসব পরিবার দেখেছি আমি যে কেয়ারফুল ছিল এবং বাচ্চাদের ব্যাপারে খুবই কনসার্ন ছিল, তারা ভালো করেছে। এবং একটা ব্যাপার আমি সবসময় ইন্সপায়ার করতে চেষ্টা করতাম, যে তোমরা মেয়ে বলে নিজেকে কখনো ভাববা না, ছোট ভাববা না, কারণ তোমাদের উপরে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে, তার কাউকে দেয়নি, কারণ তোমরা মানুষ পৃথিবীতে নিয়ে আসো, এর চেয়ে বড় তো শক্তি তার কারো নাই, পৃথিবীর আর কেউ পারে না, কোনো ফ্যাক্টরি পারে না, তাহলে তুমি তো কোনোভাবেই ছোট না। আর সবচেয়ে বড় কথা, তুমি ছেলেদের চেয়ে দুর্বল ভাবার কোনো কারণ নেই, এটা ফিজিক্যালি দুর্বল, সেটা প্রকৃতি তৈরি করেছে এইভাবে। কিন্তু যদি তুমি ছেলেদের চেয়ে কম হতে, তাহলে তোমার 20 পাইলেই অঙ্কে পাশ হতো, আর ছেলেদের 33 পাইলে পাশ হতো। সেটা যখন হয় না, এ গ্রেড পেতে যখন 80 তোমাকেও পেতে হয়, ওকেও পেতে হয়, তার মানে একই কম্পিটিশনটা কিন্তু একই। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে চাকরির ক্ষেত্রে কোটার সিস্টেমটা যদি না থাকে, তাহলে এখনো তো মেয়েরা পিছিয়ে আছে অনেকটা, যদিও অনেকখানে দেখা যাচ্ছে এগিয়ে যাচ্ছে, কিন্তু আগ্রহী হওয়ার জন্যই কিন্তু কোটার ব্যাপারটা, যেমন আদিবাসীদের ক্ষেত্রে কোটা সিস্টেম আছে, কোটাটাও অনেক ক্ষেত্রে জরুরি, সমাজের পিছিয়ে পড়া বা ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য একটা সুযোগ থাকা উচিত আসলে। এরপরে হয়তো বা থাকবে না, তবে অনেক দরিদ্র মেয়েরা থাকে যে চেষ্টা না আমি করতাম, অন্তত ইন্টারমিডিয়েটটা পাশ করুক, অন্তত এইটুকুন শেষ করলেও একটা লেভেল পর্যন্ত শেষ করুক। খুব ওখানে দরিদ্র মেয়েও ছিল অনেক, আমি তাদের পাশেও দাঁড়িয়েছি, অনেক চেষ্টাও করেছি সবসময়। আপা, আমরা জানি আপনি একটি মাত্র মেয়ের মা, এবং যতটুকু জানি উনি সিঙ্গাপুরে থাকেন এবং উনি
খুবই ভালো অবস্থানে আছেন। আপনার মেয়ে সম্পর্কে এবং মেয়ের পরিবার সম্পর্কে একটু বলেন। আচ্ছা, মেয়ে আসলে সিঙ্গাপুরে ছিল প্রায় 8 বছর। এখন সে পোস্টিং ছিল তার সিঙ্গাপুরে, সে এরিকসনে ছিল ওদের অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে। তো ও এখন তার মেলবোর্নে পোস্টিং, সে এখন মেলবোর্নে এবং এই মুহূর্তে সিঙ্গাপুরে থেকে যাওয়ার পরে আর কি সে এরিকসনে চেঞ্জ করেছে এই যে গত লাস্ট মার্চ থেকে। সে এখন রেড হ্যাটে জয়েন করেছে, এটা IBM আছে যে ওদেরই একটা ইয়ে, এটাও মাল্টিনেশনাল কোম্পানি, ওখানেও সে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আর কি, ওই অ্যাকাউন্ট ম্যানেজার ভালো পজিশনে আছে। তার একটি বাচ্চা ছেলে এবং ওর হাজব্যান্ডও ইঞ্জিনিয়ার। সে এরিকসনে আছে, সে চেঞ্জ করেনি, এরিকসনে আছে। আপনার নাতির নাম কি? নাতির নাম এখন হচ্ছে নাতি দুবাই। সম্পর্কে একটু বলেন, আপনি খুব জি, পছন্দ করেন হ্যাঁ। আমি জানি। আমার তো আর ধরেন বাচ্চা একটাই মেয়ে, তারপরে আবার একটাই বাচ্চা। ও স্বাভাবিকভাবে এটা খুবই আদরের জিনিস। ও যে একটা কথা বলে, দুধের চেয়ে দুধের স্বর বেশি মিষ্টি। হ্যাঁ, তো সেই প্রবাদটা বোধ হয় এক্ষেত্রে সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনাদেরও যখন এরকম সময় আসবে তখন মনে হবে। আসলে ওর জন্য খুব খারাপ লাগে, প্রথম যখন গেছে তখন খুবই খারাপ লেগেছে। ওর নাম ছিল নুবাইদ সাইফান। সে খুব ভালো ছবি আঁকে এই বয়সে, তার 4-5 বছরে। এবং আমার একটা বইয়ের প্রচ্ছদ কিন্তু তার করা হয়, শব্দের ফুল ফোটে যে হ্যাঁ জি বইটা। আমি দেখেছি, হ্যাঁ, অনেক জি, সুন্দর, হ্যাঁ ওইটা এবং ওটা সুন্দর। 5 বছর বয়সে আঁকা, চমৎকার। জাস্ট 5 ইয়ার্স ওল্ড। তো এখন সে ক্লাস 6-এ পড়ে, আচ্ছা। 6-এ উঠে গেছে। সে ওরা মেলবোর্নে থাকে, ভিক্টোরিয়া একদম হার্ট সিটিতে থাকে। আর মেয়ে মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার, এমনি বেসিক্যালি সে ইঞ্জিনিয়ার, ট্রিপল পড়াশোনা করা। আর জামাইও ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, দুজনেই IBA থেকে MBA করা। আচ্ছা। এই হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড। জামাটাও ওর বাবার এক ছেলে, বোন আছে অবশ্য। আপনি তো লেখালেখি করেন, জি, আপনার বেশ কয়েকটি কবিতার বই আমি ইতিমধ্যে পড়েছি, গল্প উপন্যাসও লেখেন। এই লেখালেখির শুরুটা কবে? আচ্ছা, লেখালেখির শুরুটা অ্যাকচুয়ালি আমি ছোটবেলা খুব পড়তাম। ছোটবেলা মানে কি এখনো পড়ি, তবে সেইভাবে আর গল্পের বই ওইভাবে আর পড়া হয় না। তারপরেও পড়ি, আমার প্রচুর বই। আমি আজকেও একটা বই ডেলিভারি করেছে আমাকে, বইটার দাম 1000 টাকা। বাংলার শব্দের উৎপত্তি, তারপরে তার সংস্কৃতি, বিভিন্ন অঞ্চল ভেদে যে ব্যবহার হয়, এটা পরশুদিন দেখেছিলাম, দেখে অর্ডার করেছিলাম। বইটা কিনেছে 800 পৃষ্ঠার বইটা। মনে তো পড়ে? হ্যাঁ, বই কেনার অভ্যেস আমাদের পরিবারের সবারই আছে। আমার হাজব্যান্ডও খুব পড়াশোনা করে, আমার মেয়েটাও পড়ে। তো সে অবশ্য বাংলা এখন আর পড়তে চায় না, অনেক আগে থেকে ইংরেজি বই পড়ে। এবং আমার নাতিটাও বই পড়ে, প্রতিদিন এই রাত্রেবেলা শুয়ে তার বিছানার সঙ্গে বই থাকে, কিছুক্ষণ সে স্টোরি বুক পড়তে পড়তে এসে ঘুমায়। এই একটা অভ্যেস আছে। তা আমার ছোটবেলা ধরেন আমি যখন 9-10-এ পড়ি, তখনই মোটামুটি বিভূতিভূষণ বুঝি আর না বুঝি সব পড়ে ফেলছি, তারা সব পড়ে ফেলছি। এটা হচ্ছে আমার মামারা বই আনতো। আরেকটা হচ্ছে ওনারা তখন ইয়ে পড়তো, মাসুদ রানার কথা তো মনে আছে আপনার, হ্যাঁ, অবশ্যই। মাসুদ রানা, কুয়াশা সিরিজ, এগুলো আমাদের পড়তে দিতে চাইতো না, চুরি করে করে পড়তাম। সত্যি কথা যেটা, চুরি করে। এরও আগে একদমই ছোটবেলা আমাদের বাসায় হলো বেগম পত্রিকা রাখা হতো, আম্মা ইয়ে করতেন। মানে এই যে একটা প্রবণতা কিন্তু আছে, ইত্তেফাক, সেই ছোটবেলা থেকে ইত্তেফাক আমাদের মানে বাসায়। আপনাদের ঘর থেকেই শুরু হ্যাঁ, আসলে হ্যাঁ, পড়াশোনা, ইত্তেফাকটা আমাদের বাসায় রাখা হতো, বেগম পত্রিকা রাখা হতো। আমাদের বাসায় অনেক ঝিনুক ইন্ডিয়ান তখন ম্যাগাজিন, এগুলো কিন্তু ছিল। মানে একাডেমিক বইয়ের বাইরেও অনেক আমার আব্বাও কিন্তু পত্রিকা বাংলায়, ম্যাগাজিন এগুলো পড়তেন। বাংলায় মানে মাস্টার্স করা। তো এই পড়ার অভ্যেসটা ছিল, লিখবো কখনো এটা চিন্তা করি নাই। তো মাঝে মাঝে কি হতো যে 2 লাইন 4 লাইন লিখে তারপর ওটার খবর থাকতো না। করতে করতে হঠাৎ করে এক সময় হলো কি, ওই লিখলাম, লিখে আমি কম্পিউটারই করলাম। তো এইটা আমার 14 সালের দিকে এসে হঠাৎ করে ক্র্যাশ করে গেল কম্পিউটার। ক্র্যাশ করার পর আমার অনেকগুলো লেখা চলে গেল। চলে যাওয়ার পরে যে কটা লেখা ছিল, সেই লেখাগুলো আমি হচ্ছে করলাম। তখন আমি গাজীপুরে জয়েন করে না, টঙ্গী কলেজে। তখন আমি বললাম যে একটা লেখা আমার কলিগকে দিয়ে দেন, দেখেন তো, ছোট গল্প, যে এটা কি ইয়ে করবো, আপনি খুব ভালো হয়েছে, তো আপনি ইয়ে প্রকাশ করেন। তখন আমি বেছে 10টা গল্প দিয়ে, আমার প্রথম বই কিন্তু ছোট গল্প গ্রন্থ, জীবনের গল্প নামে। এটা আমি আপনাকে দিতে পারিনি, কারণ আমার কাছে সংখ্যা নাই। আচ্ছা। একটা বই আছে, এই জন্য দেয় নাই। তো এটা আমি বের করলাম। আর তখনই আমি কবিতা লেখা শুরু করলাম। কবিতা তখন মাথার মধ্যে কেমন যেন পোকার মতো ঢুকে গেল। এবং আমি লাস্ট 5 বছরে প্রচুর কবিতা লিখেছি। আমি যদি চাই এখনো 3-4টা বই বের করে দিতে পারি, লেখা আছে আমার। 5টা কবিতার বই বেরিয়েছে। তখন প্রতি মুহূর্তে, এটাও একটা অভ্যেসের মতো, রাত 3টার সময় ঘুমের মধ্যে আমি কবিতা ইয়ে হচ্ছে। এমন হচ্ছে যে গাড়ির জ্যাম, রাস্তায় দাঁড়িয়ে আছে, সেখানেও আমি লিখেছি। লাইন মাথায় আসছে, 2 লাইন 3 লাইন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, সমস্ত কবিতাগুলোই আমার মোবাইলে লেখা। অন্য সমস্ত লেখা আমি ল্যাপটপে লিখি। আর কবিতা যেহেতু ছোট, তাৎক্ষণিক মনে হয়, সেহেতু সব কিছু মোবাইলে লেখা।
পরে ওখান থেকে বের করে নিতেও আমার একটা ঝামেলা হয়েছে, কারণ ল্যাপটপে থাকলে সুবিধা হতো, আবার লিখে ফেসবুকে পোস্ট দিয়ে দিতাম, তো অনেক পোস্ট হয়ও নি। এইভাবেই আমার লেখালেখি তো ওই প্রথম গল্পগ্রন্থ, তারপরের বছর আমি ওই 15তে বেরোলো, 16তে আমি আমার 2টো কবিতার বই বেরোলো, সেটা ওই যে মেঘ খোঁজে জোনাকি আর অরণ্যে নীল জ্যোৎস্না। এর একটু প্রাসঙ্গিক বলে রাখি, পাহাড় সবসময় আমার কাছে খুব কাছের মনে হয়, সমুদ্র তো পছন্দ, পাহাড়ের সঙ্গে আমার একটা আলাদা বোঝাপড়া আছে। সেটা আমার বিয়ে হয়েছে পাহাড়ে, আমার হাজবেন্ড তখন কত সালে সেটা? 83 সালে। ও আচ্ছা, তখন আমি জাস্ট ইউনিভার্সিটিতে পড়ি, তো গল্প বল। ওই তো আমি ওই বিলাইছড়ি বলে জায়গাটা খুবই দুর্গম, তখন শান্তি বাহিনীর অত্যাচার খুব, সেখানে আমি আমার এক সম্পর্কে ফুপু তার বাসায় গিয়েছিলাম তার মেয়ের অনুরোধে, সেখানে আমার হাজবেন্ড আমাকে দেখে, তারপরে হ্যাঁ প্রপোজাল দিয়ে বিয়ে হয়। যদিও আমি তখন পুলিশ বিয়ে করতে চাইনি, কারণ তখন এর সাথে সময় ইউনিভার্সিটি খুবই উত্তাল, হ্যাঁ খুবই ঝামেলা ছিল, সবাই ঠোলা ঠোলা করে ডাকতো, আমরাও চিল্লাইতাম, জুতা মারতাম, এটা করতাম সেটা করতাম, সেই সময়ে পুলিশ বিয়ে করা এটা চিন্তার বাইরে। তো যাই হোক বিয়ে হয়ে গেছে, ভাগ্যে ছিল। পাহাড়ি, হ্যাঁ ওই বিলাইছড়িতে বিয়েটা হয়েছে কাপ্তায়, আমার ফাদার তখন কাপ্তায় ছিলেন, তখন উনি জেলা শিক্ষা অফিসার ছিলেন, এবং ওই বিলাইছড়ি, মহালছড়ি, যে আরো সব ছড়ি আছে সব মিলিয়ে, রাঙ্গামাটি সব মিলিয়ে একটা জোন ছিল, সেই জোনের হেড ছিলেন। তা আমরা কাপ্তায় থাকতাম, আর আমার হাজবেন্ড থাকতেন বিলাইছড়ি। তো ওই বিলাইছড়ি আমি গিয়েছিলাম, বিলাইছড়িতে স্পিড বোটে তখন তো শান্তিবাহিনী খুব অত্যাচার, ওই পার দিয়ে ইয়ে দাঁড়া থাকতো ফোর্স, পাহারা দিয়ে নিয়ে যেত স্পিড বোটে করে, তো ওইভাবেই গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওই তো দেখে, তারপরে প্রথমে তো খুবই আপত্তি করেছিলাম আমি, তারপরে যাই হোক বিয়ে হয়ে গেছে। উনি তখন সিনিয়র এসপি, হ্যাঁ আমার বিয়ের বোধহয় 15 দিনের মাথায় উনি এসডিপিও কক্সবাজার পোস্টিং হয়ে গেল। তো এইভাবে আমার ওই বিয়েটা হচ্ছে, যার ফলে পাহাড়ের প্রতি একটা দুর্বলতা তখন থেকেই ছিল। আমি তো অনেকগুলোতেই ছিলাম, যশোর ছিলাম, খুলনাতে ছিলাম, আমার হাজবেন্ড তো ছিল, তো বেশি দিন আমি ওগুলোতে স্টে করি নাই, ওই মাঝে মাঝে যেতাম। সিলেটে ছিলাম দীর্ঘদিন, বগুড়া ছিলাম 2 বছরের বেশি সময়, সব সিরাজগঞ্জ ছিলাম, তারপরে তো ঢাকা। আচ্ছা, আপনার কবিতায় আমি যেটা দেখি, প্রাণ এবং প্রকৃতি, মানে পুরো কবিতা জুড়ে প্রাণ প্রকৃতি বেশ স্থান আছে। এই প্রকৃতি কি ভালোবাসার কারণেই? না, প্রকৃতি আসলে আমার কবিতার মূল মন্ত্রই হচ্ছে, আমার কবিতা কঠিন কবিতা না, দেখবেন যে শব্দ খুব সহজ শব্দের ব্যবহার আছে, আমি শক্ত কবিতা লিখতে পারি না, যে অনেকেই শক্ত কবিতা লিখেন, আমি নিজেও বুঝতে পারি না অনেক শব্দের অর্থ, এবং অনেক শব্দ তৎসম শব্দের ব্যবহার করেন। আমি মনে করি কবিতা ভালো লাগার জিনিস, এটা অবশ্য ব্যক্তিগত আমার মতামত, কবিতা ভালো লাগার একটা ব্যাপার থাকে কবিতার মধ্যে। তো প্রকৃতি এবং প্রেম আমার সমস্ত কবিতাটা জুড়ে, কারণ প্রকৃতিও কিন্তু তৈরি হয়েছে প্রেম থেকে। প্রেম মানে শুধু আমরা যে নারী পুরুষের ভালোবাসা বুঝি এটা কিন্তু না, প্রেম মানে সবটাই প্রেম। কিন্তু আপনার সাথে যে আমার একটা সম্পর্ক, এই যে কথা বলছি, এটাও কিন্তু প্রেম। হ্যাঁ, শিক্ষকের সঙ্গে মানুষের প্রতি মানুষের, ধরেন হলো আমার বাসায় যে আমার সাহায্যকারী আছে তার প্রতি যে ভালোবাসা, সেটাও প্রেম। এটা পাত্র ভেদে চেঞ্জ হয়ে যায়, তার রূপ চেঞ্জ করে, তার আচরণ চেঞ্জ করে, কিন্তু সবটাই প্রেম। তো যার ফলে আমার কবিতা বোধহয় আপনি যেহেতু পড়েছেন অনেকগুলি, তো সেখানে ওই প্রেম আর প্রকৃতি আসছে, খুব পাহাড় এসছে, প্রচুর পাহাড়টা খুব এসছে। আপনি কাশ্মীরে ভ্রমণ করতে গিয়ে কবিতা লিখেছেন? কাশ্মীরে কবিতা আছে, আমি সিকিমে কবিতা লিখেছি, তারপরে কালিম্পং এ লিখেছি, দার্জিলিং এ লিখেছি, তারপরে আমি কাশ্মীর খুবই ভালো লেগেছে, মানে অসম্ভব সুন্দর একটা ইয়ে। আমি সুযোগ পেলে আবারও যাব, খুবই ইচ্ছে আছে আবারও যাওয়ার, মানে এটা মনে হয় যে তুলি দিয়ে এঁকে রাখা কোনো জিনিস। আচ্ছা, আমি এবার আপনার মানে সবকিছুর বাইরে মানে বিশেষ গুণ নিয়ে একটা কথা বলবো, যেটা আপনার বাসায় আমরা দেখেছি, আপনি বেশ কিছু আপনার এখানে চিত্রকর্ম আমরা দেখেছি, এই যে সুতার কাজের, নানান ধরনের কাজের আমরা এখানে চিত্রকর্ম দেখেছি। তারপর আপনার বাসাটা অনেক সুন্দর, এখানে নানান ধরনের ভাস্কর্য দেখেছি আমরা, এরপর যে পেন্টিং দেখেছি, অনেক বই আপনার বাসায়। এই এত সুন্দর ছিমছাম বাসা, মানে এগুলো কি সব আপনার সাজানো? বা আমার সাজানো তো অবশ্যই, তারপরেও ধরেন এখন তো গাছ নাই বললেই চলে, কারণ এখন টপ টানাটানি করতে পারি, বয়স হয়ে গেছে বলে।
তবে মানে ভারী জিনিস উঠানো আমার অত পারিও না, সত্যি কথা যেটা সেটা। আর সেলাই যেটা বললেন ওটা আসলে ব্যাপারটা আমার সবসময় সৃষ্টির প্রতি একটা আলাদা টান আছে, যে কোনো কিছু সৃষ্টি। শুধু আমি ওই ইয়েগুলো দেখলেন ওইটাই শুধু না, ধরেন আমার এই যে পাঞ্জাবি আপনি দেখেছেন বোধহয়, পাঞ্জাবি ছবি আমি দিয়েছিলাম। আমি লাস্ট হলো 4টা পাঞ্জাবি করেছি কাজ। আমাকে আবার আমেরিকা থেকে একজন বলতেছে আমাকে একটা করে অর্ডার করতেছে। আমি বলে ভাই এগুলো তো আমার 2-3 জামাতার আর নাতির জন্য করেছে, সূচের কাজ এত তো করা যায় না। তারপরে মেয়ের জন্য একটা শাড়িতে কাজ করলাম। অর্থাৎ যে কোনো ধরনের সৃষ্টিশীল কাজের প্রতি আমার একটা আগ্রহ আছে। সেই আগ্রহ থেকে, যেটা ছোট থেকেই আছে, দেখলেই আমার করতে ইচ্ছে করতো, সেই জিনিসটা শিখতে ইচ্ছে করতো। এর ফলে বোধহয় হয়েছে, কারণ পটারি আগে প্রচুর পটারি করতাম। আমার অনেক একটা পটারি, বড় একটা পটারি একদিন আগে আমার হেল্পিং হ্যান্ড যে সে ভেঙে ফেলছে। বিশাল একটা পটারি ছিল। আপনারা যে বই ঘরে যে ঢুকলেন যে ভিতরের ঘরের যে ছবি, ওইখানেই ছিল। ওটা গ্লাসের উপর অনেক ডেকোরেশন পিস ছিল, সব ভেঙে ফেলছে, ফেলে দিয়ে গ্লাস দিয়ে। তো এই পটারি টটারি করা বা গাছের দিয়ে করা, আর এই সেলাই করা, এমব্রয়ডারি করা, এইগুলো আবার আমি উলের কাজও করি, ক্রুশের কাজ করি। আমার ভাতিজির একটা মেয়ে হয়েছে, ওর জন্য একটা ফ্রক বানালাম, সেদিন ছবি দেখছেন বোধহয়। হ্যাঁ, এটা বানালাম। তো এইটাও কিন্তু আমি মনে করি সৃষ্টিশীল একটা কাজ। অবশ্যই সৃষ্টিশীল। এই সৃষ্টিটারই আনন্দ আমার। যখন একটু একটু করে জিনিসটা ফুটে ওঠে তখন আমার খুব ভালো লাগে, ভালো লাগা তৈরি হয়। আরেকটা বিষয় আমার মধ্যে কাজ করে, আমি মানুষকে খুব বিশ্বাস করি। তো কিন্তু বিশ্বাস করে অনেক সময় ঠকতেও হয়েছে, হয়নি যে তা নয়, চরমভাবেও ঠকতে হয়েছে। কিন্তু আমি তো দেখি যে আপনি সবসময় মানুষের উপকারে আসেন। আমি একবার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম অসহায় এক দম্পতি নিয়ে, আপনি ওইখানে হেল্প করেছিলেন, সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। দেখেছেন যে আমি খাগড়াছড়িতে কাজ করছি। আমি গত নভেম্বরেও যে ওখানে ইয়ে করছি, আবার মার্চেও গিয়েছিলাম, এবং একটা মেয়ে দেখলাম যে 50,000 টাকা তার পুঁজি তৈরি হয়েছে। 30টা মেয়ের মধ্যে একটা মেয়ে 50,000 টাকা পুঁজি তৈরি হয়েছে, আর বাকি 29 জনের 30,000 টাকা করে পুঁজি তৈরি করে দিয়েছে। এই মেয়েগুলো ওই যে থামি বনে কোমরটাতে, এরা হচ্ছে ঋণ নিয়ে বনে, ঋণ নিয়ে এবং সুদের উপর। অথবা ধরেন আমার মতো বা আপনার মতো কেউ যে সুতো কিনে দেয়, সেই সুতোতে তারা বনে, হ্যাঁ, বোনার পরে তাদেরকে মজুরি দিয়ে দেওয়া হয়। আমি নিয়ে এসে বিক্রি করে লাভটা আমি নিই। এইটা আমি এই কাজটা করি নাই। আমি চেয়েছি যে ইনকাম জেনারেট করে সে যাতে স্বাবলম্বী হয়। আমি কোনো ব্যবসা করতে ওখানে যাইনি। তো আমি ওদেরকে বুঝিয়েছিলাম যে তোমরা যদি নিজের পায়ে দাঁড়াতে চাও, তোমার বাচ্চাটাকে যদি ভালোভাবে খাওয়াতে চাও, পড়াতে চাও, ধনী তুমি হবে না কিন্তু অভাব থাকবে না। এটা তো আমি 10 সেট বানানোর জন্য থামি এক একজনকে সুতো দিয়ে এসেছিলাম। তো আমি খুবই সাকসেসফুল, যে অলরেডি একটা মেয়ে 50,000 টাকার বিক্রি করেছে, এক একটা সেট 5,000 টাকা করে বিক্রি করেছে। তো সেও একটা ভিডিও পোস্ট করেছে, আমাকে পাঠিয়েছিল, আমিও পোস্ট করেছি, আমি আপনার ইয়েতে দিব। তো সেখানে সে বলছে যে একটা 5,000 টাকা দেখতে সে শূকর কিনেছে, সেটা যদি সে 1 বছরের মতো পালে, সেটা 15 থেকে 20,000 টাকায় বিক্রি হবে। তারপরে সে নতুন সুতা কিনেছে আবার কাজ করার জন্য, বাচ্চার স্কুলের বেতন দিয়েছে, সংসারে কি প্রয়োজনীয় জিনিস কিনেছে, কিছু খেয়েছে। তো আমি তো ও যদি ধরে রাখতে পারে তাহলে আমি মনে করবো সাকসেসফুল। একটি মার মেয়ে, তার 3টা বাচ্চা, স্বামীকে মেরে ফেলেছে গুলি করে। তো মাছরাঙ্গা টেলিভিশনের ভদ্রলোক আমাকে বললো যে আপা আপনি যদি ওকে সাহায্য করেন, আপনি তো করছেনই, তো এই মেয়েটাকে একটু সাহায্য করুন। ঠিক আছে, আমি চলে আসছি, রাস্তায় আজকে পৌঁছে। আমি ঠিক আছে, আমি পরে দেখব। তো সেই মেয়েটাকে একটু দোকান করে দিয়েছিলাম, মানে দোকানটা ছিলই চায়ের, তেমন কিছু ছিল না সেখানে। এবার যে এদিকে সে ফ্রিজ কিনে ফেলেছে। সে বলে, ওই বদলে বলছে কত মধ্যবিত্ত হয়ে গেছে আপনার। এই কাজগুলোর মধ্যে অনেক আনন্দ পান? আনন্দ তো অবশ্যই পাই। আমার কাছে মনে হয় কি, আমার একটা জিনিস আমাকে দেখলে হয়তো মনে হয় না সেটা আমি ধর্মকর্ম নিয়ে এত মাথা ঘামাই না, সত্যি কথা ঘামাই না। কিন্তু ব্যক্তি মানুষ, আমি মিথ্যে কথা বলি না, মানুষকে শুধু শুধু আশা দেই না, কাউকে না পারলে আগেই বলে দিই যে না আমি পারবো না। আর কারোটা পারলে চেষ্টা করতে চাইলে বলি যে আমি চেষ্টা করে দেখবো, হলে তো হলো, না হলে তো নাই, এরকম বিষয় আছে। আর যেটা ভালো লাগার ব্যাপারটা আমার, ওই যে আমাকে দেখে যেমন আমরা মনে করি যে পোশাকটাই মানুষের সবচেয়ে বড়, কিন্তু আমার প্রতিদিনই বা প্রতি মুহূর্তে মনে হয় যে আমি এই মুহূর্তেই মারা যেতে পারি, মারা গেলে তো সবই পড়ে থাকবে। এখন যদি আমি 50 জন বা 100 জন বা 200 জন লোককে আমি যদি আরো বিদেশি আমি যদি ইনকাম জেনারেট করার ব্যবস্থা করে দিতে পারি, ও স্বাবলম্বী হতে পারে, তো ওরা তো খেয়ে পড়ে বাঁচবে। একটা মেডিকেলে মেয়ে ভর্তি করেছি গত বছর আমি, ওর কোচিং করারও কিছু সাহায্য করেছে, বই কেনারও সাহায্য করেছে, ভর্তির সময়ও সাহায্য করেছে, আমারই ছাত্রী। আমি
স্টুডেন্টের গুরুত্বপূর্ণ পেছনে আমি অনেক দিন ধরে একটা গুরুত্বপূর্ণ এটা চাকরি শুরু থেকেই করি কিন্তু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই। আমি জানি এই ভিডিও অনেকেই দেখবে, আপনার অনেক ছাত্রছাত্রী দেখবে। আমি বিশেষ করে নারীদের প্রতি আপনার কি আহ্বান, মানে আমাদের সমাজে এখনো নারীরা অনেক পিছিয়ে আছে, এবং তারা যদি মানে পুরুষদের সাথে সমান তালে কাজ করতে চান, যেমন ভারতে, আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু নারীরা অনেক এগিয়ে যাচ্ছে, এরা সব পেশায় এগিয়ে যাচ্ছে। এই রিসেন্ট আইএস ওদের যেটা আমাদের বিসিএস, ওদের মনে হয় আইএস পরীক্ষা, ডব্লিউবিসিএস আছে একটা আর আইসিএস আছে, ওইখানে টপ 3 জন মেয়ে। হ্যাঁ ঠিক আছে, এই মিডিয়াতে প্রচুর নিউজ হয়েছে ওদের নিয়ে। আপনি বাংলাদেশের মেয়েদের সম্পর্কে মানে আমাদের দেশের মেয়েরাও কিন্তু এখন অনেক ভালো করছে, দেখা যাচ্ছে যে মেডিকেলে ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে মেডিকেলে বেশি মেয়েরা ইঞ্জিনিয়ারিং এর চেয়ে, কারণ দেয়ও মেয়েরা আসলে বেশি। আর যেটা মেয়েদের প্রতি আমার যেটা আহ্বান, যে এটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমি এটা আমার স্টুডেন্টদের সবসময় বলতাম যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই যে তোমার সব কষ্ট চলে যাবে, বা তোমার বিয়ের পর যে তোমার স্বামী তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না বা নির্যাতন করবে না, তা ঠিক নয়। কিন্তু তোমার যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে তুমি সেটা ফেস করতে পারবা কি, কারণ তখন ডিপেন্ডেন্ট হতে পারবা না, বা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি পয়সাটা করো। এটা একটা শক্তি, আমি মনে করি আর্নিং সোর্স নিজে হওয়া মানে একটা শক্তি। একটা মেয়েকে যদি 5 থাকে সে 100 হয়ে যাবে যদি সে আর্ন করে। তো অর্থনৈতিকভাবে মেয়েদেরকে দাঁড়াতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, অধিকাংশই হবে। আমি কেন আপনার এই প্রশ্নটা করার একটা কারণ, আপনি একজন শিক্ষক, একজন সংবাদ উপস্থাপক, এরপর একটা সংসার চালান, আপনি নিজে গাড়ি ড্রাইভিং করেন, এরপর হস্তশিল্পে অনেক কাজ করেন, এবং আপনার মধ্যে আমি তো দেখি যে গুণের শেষ নাই, এবং মানুষের পাশে দাঁড়ান, যেটা সবচেয়ে বড় বিষয়, যে মানবতার পাশে দাঁড়ান। সবসময় আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষের সুখ দুঃখগুলো ভাগ করার চেষ্টা করেন। এই বিষয়গুলো আমাদের খুব ভালো লাগে, এবং আমি মনে করি যে আপনাকে দেখে সমাজের আরো যারা আছে তারা অনুপ্রাণিত হবে, সমাজের দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। এখানে এক ছাত্র আছে যে কয়দিন পর পরই বলে, ম্যাডাম রাত 2টা 3টা কিছু না, যে কোনো সময় কোনো অসুবিধা হলে একটা কল দিবেন আমাকে, আমি যেখানে থাকি। এইটা একজন শিক্ষকের কাছে বিশাল পাওনা। সে ছেলে, আমার ছাত্রটি অ্যাডভোকেট, এরকম ওই যে বাইরে যে থাকে, সে বলে ম্যাডাম আপনি শুধু এসে একটা ফোন দিবেন যে আপনি আসতেছেন, পরের দায়িত্ব আমার একটা ছাত্রী ইটালি থাকে, সে বলে ম্যাডাম শুধু এসে একটা ফোন দিবেন। এই যে ব্যাপারগুলো ওদের, আমি হয়তো যেতেও পারবো না বা যেতে পারবো, কিন্তু এই যে ভালোবাসার দিকটা, এটা একটু সাংঘাতিক বিষয়। মানে এটা একজন শিক্ষকের জন্য বিশাল একটা প্রাপ্তি। সাংঘাতিক বললে একটু ভুল হয়, শব্দ চয়নটা ঠিক হলো না, এটা একটা বিশাল প্রাপ্তি। আর দ্বিতীয়ত যে বিষয়টি আমি মেয়েদের বা আমার স্টুডেন্ট সবাইকে বলবো, যে লেগে থাকা। একবারে তুমি বিফল হয়ে গেলে যে আমি পারলাম না, দেখা যাচ্ছে যে কোনো একটি কাজ 5 জন মিলে করছে, 10 বার চেষ্টা করার পর দেখা গেল যে 5 জন ছেড়ে দিল, সে হলো না। আরো 5 বার করার পর আরো 3 জন ছেড়ে দিল, 15 বার চেষ্টা করার পর আরো 2 জন ছেড়ে দিল, কিন্তু একজন হতে থাকলো যে সে 16 বার করল এবং সে সাকসেসফুল। তার মানে হচ্ছে সাকসেসফুল হবে। এবং আমার প্রত্যেকটা বইয়ে কিন্তু এই কথাগুলো লেখা আছে, আমি বলেছি আমার সম্পর্কে লেখা আছে সেখানে আমার বলা আছে, প্রত্যেকটি বই দেখেন ভেতরের ল্যাপে বলা আছে যে পরিশ্রম করে যাও, সাফল্য আসবে। আচ্ছা, আপনি আপনার মেয়ে এবং আপনি সবচেয়ে প্রিয় আপনার নাতি, ওদের উদ্দেশ্যে চাইলে কিছু বলতে পারেন। ওরা যেহেতু অনেক দূরে আছে, জি, ওরা আসলে তো ওদের সঙ্গে দেখা হবে। আর আমি তো আমার নাতিকে খুবই মিস করি, এবং এখন যেটা মনে হচ্ছে ও তো বড় হয়ে যাচ্ছে, যথেষ্ট লম্বা হয়ে গেছে, বোধহয় অনেক লম্বা হবে, এখনই অনেকটা লম্বা হয়ে গেছে। আগে যেরকম গুটিসুটি করে বুকের মধ্যে ঘুমাতো, এখন পারবো কিনা জানি না, বুঝতে পারছি না, যদিও সে এখনো গুটিসুটি মেরে ঘুমায় শুনে। কিন্তু করোনার জন্য লাস্ট 2 বছর আসতে পারেনি, 2 বছর ধরে দেখি নাই তাকে। ওকে দেখার জন্য করোনা আমাদের জীবন থেকে অনেক আনন্দই কেড়ে নিচ্ছে আসলে, এবং অনেক প্রিয় মানুষকে। ওরা না আসলেও আমি নিজে চলে যেতাম, কিন্তু অস্ট্রেলিয়া যাওয়াটা বন্ধ ছিল। এখন হয়েছে, আমার বায়োমেট্রিক হয়ে গেছে, ভিসা হলে ইনশাআল্লাহ সামনে বেঁচে থাকলে যা। আমি আবার আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, আমি ঘুরতে খুব পছন্দ করি, সুযোগ পেলেই আর কি ঘোরা। সেটা আপনার ফেসবুক দেখে বোঝা যায় আসলে। আপনার কিন্তু আরেকটা গুণের কথা বলি না, সেটা আপনি ভালো ফটোগ্রাফি করেন।
খুব ভালো কিছু না, ওটা আমার শেখার থেকে কিছু নাই, তুলতে ইচ্ছা করে ওই তুলে ফেলি, দুটা ভালো হয় দুটা ভালো হয় না, আমি গ্রামারটা জানি না, তো চেষ্টা করি আর কি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদেরকে দেখার জন্য। আমরা আহ্বান করব আপনার আশেপাশে এরকম যদি কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি থাকে কিংবা কোনো সংগ্রামী ব্যক্তি বা নারী হোক পুরুষ হোক, তাদের গল্পগুলো আসলে আমরা বলতে চাই, আমরা এক্সপ্লোর বাংলাদেশের মাধ্যমে সবাইকে জানাইতে চাই। আমাদের বিশ্বাস আমাদের এই ভিডিওগুলো দেখে সমাজের একটা সুন্দর সমাজ গড়তে সবাই সহযোগিতা করবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।